আমরা যখন দেখলাম যে আসলে বাচ্চাদের উপর গুলি হচ্ছে, আবু সাঈদ এভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা একটা নিরস্ত্র মানুষ, তাকে এভাবে মেরে ফেলা হলো, তারপরে আসলে আমাদের মনে হয়েছে যে কোনো মানুষ, সে হোক আওয়ামী লীগের, সে হোক বিএনপির, সে হোক জামাতের, সে হোক যে কোনো দলের, সে হোক বামপন্থী, কোনো মানুষ নিরাপদ নয়, তার ঘরে নিরাপদ নয়। এবং সেই কারণে আমাদের মনে হয়েছে যে পরের গুলিটা তো আমার সন্তানের বুকে লাগতে পারে, কারণ ফারহান কি আমার সন্তান নয়? আবু সাঈদ কি আমার সন্তান নয়? ক্লাস 3-তে আবারও ভর্তি পরীক্ষা দিলাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। সৌভাগ্যক্রমে সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাই। সেখানেই একদম ইন্টারমিডিয়েটের শেষ পর্যন্ত, এইচএসসি পর্যন্ত পড়ালেখা আমার মনে হয় জীবনের শ্রেষ্ঠ সময় আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে কাটিয়েছি। আপনারা আমাদের স্কুল সম্পর্কে জানেন যে আমাদের নিজেদের মধ্যে বন্ধনটা এরকম যে আমরা সবাই সবাইকে আপন ভাইয়ের মতোই দেখি। এই কারণে ফারহান যখন মারা গেল তখন আসলে একটা কথাই মনে হয়েছে, গুলিটা আমার গায়ে কেন লাগলো না, কেন ফারহানের গায়ে লাগলো। ফারহান কি আপনার কোনো আত্মীয় হয় নাকি রেসিডেন্সিয়াল মডেলে পড়ে? যেটা বললাম যে রেসিডেন্সিয়ালের যারা বড় ভাই ছোট ভাই আপন ভাইয়ের মতোই। তারপর অনার্স কোথায় করলেন আপনি? এরপরে সেটাও বেশ মজার ইতিহাস। বাবা বিচারপতি তখনও, এবং তাদের আবার ইচ্ছা ছিল না যে আমি আইনে আসি। আমার পরিবারের অনেকেই দেশের বাইরে থাকেন এবং তাদের সে সময় একটা ইচ্ছা ছিল যাতে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে যাই, বিজ্ঞানের কোনো একটা বিষয় নিয়ে পড়ি, অনেকটা ওই 3 ইডিয়ট সিনেমার মতো, যে আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে কিংবা ডাক্তার হবে, এই ধরনের একটা চাপ আমার উপরে ছিল। কিন্তু আমার ইচ্ছা ছিল আমি আইন পেশায় আসবো, কারণ এখানে আসলে স্বাধীনভাবে কাজ করার, কথা বলার একটা সুযোগ থাকে, কারো অধীনে থাকা লাগে না। সে কারণেই আইন পড়ার খুব একটা বড় ধরনের ইচ্ছা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন 2টো ইউনিটে আইনে ভর্তি হওয়ার সুযোগ ছিল, একটা হচ্ছে ডি ইউনিট আর একটা হচ্ছে ই ইউনিট। ওই একবারই ই ইউনিটে ভর্তি পরীক্ষা হয়েছিল। তো আমি এবং আমার এক বন্ধু নাসিফ, আমরা একসাথে কলেজে বিতর্ক কুইজ এসব করতাম। আমরা দুজনই পরীক্ষা দিলাম। নাসিফ মেডিকেলে পড়ার ইচ্ছা ওর, কারণ ওর যাকে পছন্দ, যে মেয়েটাকেও পছন্দ করতো, সে ডাক্তার হবে এবং সে কারণে সেও মেডিকেলে যেতে চায়। যাই হোক, আমি খুব সিরিয়াসলি লতে পরীক্ষা দিলাম, ও দিল। মজার বিষয় হচ্ছে ইউনিটে আমি ফেল করলাম, নামই আসলো না। নাসিফ চান্স পেল, যদিও ভর্তি হবে না, এবং খুব তামাশা করে আসলে পরীক্ষা দিয়েছিল। এরপর বাকি থাকলো ইউনিট, আর আমি রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সবখানে আমার ফর্ম কেনা ছিল। তো ডি ইউনিটে ধরে নিয়েছি হবে না, কারণ প্রতিযোগিতা অনেক বেশি ছিল, ইউনিটের তুলনায় আসন সংখ্যাও কম ছিল। আমি চলে গেলাম ডি ইউনিটে পরীক্ষা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে। পরীক্ষা দেওয়ার দিন বোধহয় রাতের বেলা ফোন আসলো যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিটে হয়েছে। তখন আমি খুব অবাক হলাম যে ছেলের ইউনিটে হলো না, 10,000 পরীক্ষার্থীর মধ্যে তার ডি ইউনিটে 30,000 33,000 পরীক্ষার্থীর মধ্যে আমি নাকি 16 হয়েছে। আমি বললাম নিশ্চয়ই কোনো ভুল হয়ে গিয়েছে, এখন এই ধরনের কাটা খায় নুনের ছিটা দেওয়ার কোনো কারণ আসলে নেই। তো যাই হোক, পরে দেখা গেল আসলেই সত্যি, এবং 16তম হয়ে আইনে ভর্তি হওয়ার সুযোগ হলো। এবং আমার সহপাঠীদের সাথে, সেটা ডিউডিএসএ হোক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, ডিউএমসিএস, ঢাকা ইউনিভার্সিটি মুড কোর্ট সোসাইটি, এখানে, এবং আমার শিক্ষকরা সেখানে, প্রফেসর বোরহান যেমন ছিলেন, প্রফেসর মিজানুর রহমান তেমন ছিলেন, তাদের স্নেহে, তাদের ভালোবাসায় বিশ্ববিদ্যালয়ের দিনগুলো খুব চমৎকার কেটেছে। আর বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় 3য় বর্ষে সম্ভবত, তখন পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখলাম যে প্রথম নিউজ চ্যানেল বাংলাদেশে আসছে, সেখানে 25 বছর বয়স হতে হবে, স্নাতক হতে হবে ইত্যাদি অনেক যোগ্যতা চাওয়া হলো। আমি 3rd ইয়ারে মাত্র উঠেছি বোধহয় তখন। তো আমার শিক্ষকদের একজন, স্কুলের আমার গুরুও বলতে পারেন, তাকে জিজ্ঞেস করলাম যে সিভি দিব কিনা। তো উনি বললেন যে দাও, অসুবিধা কি, ডাকলে ডাকবে, না ডাকলে না ডাকবে। তো সেদিনই দুপুরে দিয়ে আসলাম সিভি, সন্ধ্যা নাগাদ ফোন আসলো। এবং এখনকার যারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কর্ণধার, সেখানে নিয়াজ ভাই ছিলেন, জুবাইর ভাই ছিলেন, তুষার ভাই, প্রভাস দা, তারা সবাই অনেকগুলো পরীক্ষা নিলেন, স্ক্রিন টেস্ট, রিটেন পরীক্ষা, এই সবগুলো পরীক্ষা দেওয়ার পরে আমাকে, এবং আমার সাথে তখন কাজী মহুয়া ছিল, আমাদের দুজনকে সেখানে উপস্থাপক হিসেবে নেওয়া হলো। আর তখন আমি মূলত খবর পড়া শুরু করলাম। এখনো চ্যানেল 24-এ যে আমার সহকর্মী, আসলে আমরা প্রত্যেকটা চ্যানেলে একসাথে। আইন পেশায় কবে আসলেন আপনি? নাসিফ দোলা, তার সাথে আইন পেশায় কবে আসলেন? আইন পেশার ব্যাপারটাও খুব মজার। বাবা তখনও বিচারপতি, এবং আমার অনার্সের পরীক্ষা শেষ হওয়ার পর 2008 সালের কথা, তখন আমাকে বাবা জিজ্ঞেস করলেন যে আমি আসলে কার সাথে কাজ করতে চাই। তখন ওজায়ের ফারুক জীবিত, আর বলা হলো যে তুমি মাহমুদুল ইসলাম
সাহেবের সাথেও কাজ করতে পারো। আমি বললাম যে কোন মাহমুদুল ইসলামের কথা বলছেন? বাবা বললেন যে কনস্টিটিউশন লয়ের অথর মাহমুদুল ইসলাম। আমি বললাম উনি জীবিত আছেন? কারণ ওনাকে টেলিভিশনে দেখা যায় না, আমরা সবাই ধরে নিয়েছি যে উনি তো হয়তো নেই, না হলে তো দেখতাম। বললেন না আছেন। এবং আমার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা এবং আমার জীবনের সেরা মানুষ যাদের দেখেছি তাদের মধ্যে মাহমুদুল ইসলামের কথা আসলে প্রতিদিন স্মরণ করতে হয়, প্রতিটা দিন। এবং মাহমুদুল ইসলাম স্যার খুব স্নেহ করতেন, যেমন বাড়িতে কোনো কিছু রান্না হলে খালাম্মা পরে বলেছেন যে স্যার সবসময় বলতেন যে মানজুর থাকলে খুব মজা করে খেত, পুত্র স্নেহই বোধ হয় বলা চলে। এবং তার কাছ থেকে শিখেছি যে আসলে আইনজীবী হিসেবে দায়বদ্ধতা কাকে বলে, সমাজের প্রতি, সত্যের প্রতি, আইনের প্রতি। এবং মাহমুদুল ইসলাম হওয়া আমার পক্ষে কোনোদিনই সম্ভব না, জানি না কারোর পক্ষে সম্ভব কিনা। কারণ যখন প্রথম আসলাম তার সাথে কাজ করতে, আরেক আইনজীবী আমাকে ডেকে বললেন যে জাহাজের সাথে নৌকা বাঁধলেন কী করে? মাহমুদুল ইসলাম আইন অঙ্গনে চিরকাল ধ্রুবতারা হয়ে থাকবেন, জাহাজ হয়ে থাকবেন। আমরা ছোট ছোট ডিঙি নৌকায় করে হয়তো তার মানে পায়ের কাছে যাওয়ার চেষ্টা করতে পারি, মাহমুদুল ইসলাম হওয়া সম্ভব না। এখন কার সঙ্গে কাজ করছে? এখন কাজ করছি সিনিয়র অ্যাডভোকেট প্রবীণ নিয়োগী স্যারের সাথে, এবং তিনিও মাহমুদুল ইসলামের স্নেহধন্য, তারই জুনিয়র। আমার সহকর্মীরাও রয়েছেন, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই বন্ধু ডক্টর স্নেহাদ্রি চক্রবর্তী আছেন, তাপস বন্ধু দাস আছেন আমাদের সাথে, শুভ্র চক্রবর্তী ব্যারিস্টার ল তিনিও আছেন, সুমন আলী অ্যাডভোকেট তিনিও আছেন। এই আমরা কয়েকজন মিলে নাবিল আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনি তো আমরা দেখেছি আপনি সবসময় কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না, কোর্টে আমরা দেখেছি। হঠাৎ করে আপনি এই যে শিক্ষার্থীদের পক্ষে মানে রাজপথে নেমেছেন, তারপর আইনি লড়াই করেছেন, যদি সংক্ষেপে কারণটা বলতেন। দেখুন, ফারহানের কথা বললাম না, ওই দিন আমি, আমার স্ত্রী, আমার বন্ধু স্নেহাদ্রি চক্রবর্তী তার কথা বলছিলাম, রিন্টু নামে ওকে সবাই চিনে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সেক্রেটারিও সে ছিল। আমরা যখন দেখলাম যে আসলে বাচ্চাদের উপর গুলি হচ্ছে, আবু সাইদ এইভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা একটা নিরস্ত্র মানুষ, তাকে এইভাবে মেরে ফেলা হলো, তারপরে আসলে আমাদের মনে হয়েছে যে কোনো মানুষ, সে হোক আওয়ামী লীগের, সে হোক বিএনপির, সে হোক জামাতের, সে হোক যে কোনো দলের, সে হোক বামপন্থী, কোনো মানুষ নিরাপদ নয়, তার ঘরে নিরাপদ নয়। এবং সেই কারণে আমাদের মনে হয়েছে যে পরের গুলিটা তো আমার সন্তানের বুকে লাগতে পারে, কারণ ফারহান কি আমার সন্তান নয়? আবু সাইদ কি আমার সন্তান নয়? এবং তারপরেও যখন রাস্তায় থেকেছি, আসলে সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা রাস্তায় নেমেছেন, জানেন আসলে রাস্তায় নামলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে। এই মানুষগুলো কত কষ্ট করে সর্বস্ব বিক্রি করে কিভাবে বিদেশে যান আমরা জানি। সেই মানুষগুলো যখন রাস্তায় নেমেছেন যে তাদের জীবন শেষ হয়ে যাবে, তারপরে তারা প্রতিবাদ করেছেন। এরপরে আমাদের মতো আমরা যারা আরামায়েশে এতগুলো বছর কাটিয়েছি, তাদের আসলে ঘরে বসে থাকার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয়। ব্যক্তি জীবনে আপনার কয় সন্তানের জনক? এবং আমার এক সন্তান, কিন্তু সেটা বললে ভুল হবে, কারণ আসলে আরও অনেক সন্তান স্রষ্টা আমাকে দিয়েছেন। অদ্রি ধীরদত্ত আছে, আপনার স্ত্রী একটা মেয়ে, সে আমার কন্যার মতোই। আমার স্ত্রী পেশায় চিকিৎসক, একই সাথে পশু পাখি নিয়ে কাজ করা তার খুব জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার সন্তানের বয়স কত? আমার সন্তানের বয়স 12 পেরিয়ে 13 হবে খুব শিগগিরই। আর স্ত্রীর কথা বলছিলাম, ওর খুব ইচ্ছা একটা পশু পাখিদের জন্য একটা আশ্রয় তৈরি করা, সেটার কাজও আসলে শুরু হয়ে গিয়েছিল, চট্টগ্রামে করতে চাইছিল ওরা। তো এখন হয়তো এই মহাসংকটে সবার আগে নিজেদের স্বপ্নগুলো বাদ দিয়েও আসলে মানুষের বেঁচে থাকার অধিকারটা রক্ষা করা সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সংকট।